Dear students, hope all of you are well. Today I have come in front of you again with another topic, and today I am going to discuss about transformation and another part of transformation, and this is interrogative into assertive or assertive into interrogative. Today I will take multimedia class, so I think you will enjoy much this class. So let's start. বন্ধুরা, এখানে লক্ষ্য করো দেওয়া আছে অ্যাসার্টিভ ইন্টু ইন্টারোগেটিভ। সো প্রথমে যে আমরা নিয়মটা পাই সেটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব কিভাবে। এখানে আমি একটা স্ট্রাকচার দিছি, তোমরা লক্ষ্য করো। প্রথমে আমরা লিখব ডোন্ট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট, তারপরে সাবজেক্ট, তারপর মূল ভার্বের বেস ফর্ম অথবা ইন প্রেজেন্ট ফর্ম। এখানে ডোন্ট তোমরা জানো যে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে ডোন্ট বসবে, আর যদি প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে আমরা ডাজন্ট বসাবো, আর যদি মূল ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে আমরা ডিডন্ট বসাবো। এবং সাবজেক্টের পরে অবশ্যই মূল ভার্বের শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। এস বা ইয়েস অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেটাকে প্রেজেন্ট ফর্মে রূপান্তর করতে হবে। আমরা এর উপর ভিত্তি করিয়ে কয়েকটা সেন্টেন্স লক্ষ্য করি। উই লাভ আওয়ার মাদারল্যান্ড ভেরি ডিয়ারলি। এই সেন্টেন্সে লক্ষ্য করো উই সাবজেক্ট, লাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব নাই, সরাসরি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেন আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, রাত্রি রিসাইটস পোয়েম ভেরি এক্সিলেন্টলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত আছে, অর্থাৎ এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই। দেন একটা সেন্টেন্স লক্ষ্য করো, দে ভিজিটেড দ্য হিস্টোরিক্যাল প্লেস লাস্ট ইয়ার। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, তবে মূল ভার্বের ফার্স্ট ফর্ম আছে ভিজিটেড। এই সেন্টেন্সগুলোকে আমরা যখন ইন্টারোগেটিভ করব তাহলে কেমনে করি বলো তো, কীভাবে করা যায়? তাহলে আমরা এইভাবে ইন্টারোগেটিভ করব। আমি সলিউশনটা দিচ্ছি। তাহলে সেন্টেন্সটা ছিল উই লাভ আওয়ার মাদারল্যান্ড ভেরি ডিয়ারলি। আমরা যখন এই সেন্টেন্স ইন্টারোগেটিভ করবো তখন হয়ে যাবে ডোন্ট উই লাভ আওয়ার মাদারল্যান্ড ভেরি ডিয়ারলি। এরপরে আরেকটা ছিল সেন্টেন্স, রাত্রি রিসাইটস পোয়েম ভেরি এক্সিলেন্টলি। আমরা যখন এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করবো তাহলে কী হয়ে যাবে, যেহেতু লাভ রিসাইটস ছিল, সো আমাদের প্রথমে কী লিখতে হবে, ডাজন্ট লিখতে হবে। তাহলে লিখতে হবে ডাজন্ট, তারপর সাবজেক্ট রাত্রি, তারপরে রিসাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, পোয়েম ভেরি এক্সিলেন্টলি, লাস্টে যে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা সেন্টেন্স ছিল আমাদের যে দে ভিজিটেড দ্য হিস্টোরিক্যাল প্লেস লাস্ট ইয়ার। আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে লিখতে হবে ডিডন্ট, তারপর সাবজেক্ট দে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ভিজিট। এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। অনেক ছাত্র কিন্তু ভুল করিয়া ভিজিটেড পরিবর্তে ভিজিটেড লিখতে পারে, সো বিষয়টা খুব কেয়ারফুলি দেখতে হবে। এখানে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভিজিটেড লেখা যাবে না, ভিজিট লিখতে হবে। এরপরে দ্য হিস্টোরিক্যাল প্লেস লাস্ট ইয়ার লিখে প্রশ্নবোধক চিহ্ন। আমি আরও কয়েকটা সেন্টেন্স দিচ্ছি তোমাদের প্র্যাকটিস করার জন্য, তোমরা বাসায় প্র্যাকটিস করো। দ্য কুকু সিংস ইন দ্য স্প্রিং, একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স দিচ্ছি, বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। এই দুইটা সেন্টেন্স তোমরা ট্রাই ইউর সেলফ ওয়েদার ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। দেন আমাদের নেক্সট রুল, দ্বিতীয় নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত হলে
আমরা কীভাবে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। এখানে একটা শর্ত দিছি কিন্তু যে নট থাকবে না, বিষয়টা ইম্পর্ট্যান্ট। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে কিন্তু সেই সেন্টেন্সে কোনো নট থাকা যাবে না। তখন আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হলে আমরা এইভাবে করব। প্রথমে অক্সিলারি ভার্ব এবং এর সাথে নটটা কন্ট্রাক্টেড ফর্মে লিখব, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে লিখব। এরপরে সাবজেক্ট এবং মূল ভার্ব। এখানে মূল ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স যে অবস্থায় ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সেও ঠিক সেভাবেই থাকবে এবং পরবর্তী অংশ যা আছে ভার্বের পরে তাই লিখবা। এখানে তোমাকে মূল ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না এবং পরবর্তী অংশ। এরপর আমরা কিছু উদাহরণ দেখি এরপর ভিত্তি করে। দ্য স্টুডেন্টস আর লার্নিং ইংলিশ। এই সেন্টেন্সটা দেখো আছে কি, দ্য স্টুডেন্টস সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, লার্নিং মূল ভার্ব এবং ইংলিশ অবজেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সে কী আছে, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে। তো এরপরে আরও কয়েকটা সেন্টেন্স দেখি আমরা। ম্যান হ্যাজ অলরেডি ল্যান্ডেড অন দ্য মুন। আমরা এই সেন্টেন্সে কী দেখি যে এই সেন্টেন্সে অলরেডি অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, এবং এই সেন্টেন্সগুলোতে কি নাই, নট নাই। আরও কয়েকটা সেন্টেন্স দেখো যে ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য হেল্পলেস। এই সেন্টেন্সটা তোমাদের কাছে একটু ব্যতিক্রম মনে হতে পারে, যেহেতু এই সেন্টেন্সে ইজ আছে কিন্তু এখানে মেইন ভার্বই নাই, অর্থাৎ এই সেন্টেন্সে ইজ নিজেই মূল ভার্বের কাজ করতেছে। সো এই সেন্টেন্সগুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তাহলে আমরা এইভাবে করতে পারি। তার আগে আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি যে কন্ট্রাক্টেড ফর্ম যদি, অর্থাৎ যদি নট অক্সিলারি ভার্বের সাথে কন্ট্রাক্টেড ফর্ম হয় তাহলে মাঝে মধ্যে কতগুলো অক্সিলারি ভার্ব আছে নট কন্ট্রাক্টেড ফর্ম হলে চেঞ্জ হয়ে যায়। আমরা সেই চেঞ্জ হয়ে যায় যে সেই অক্সিলারি ভার্বগুলো দেখব যে নটের সেই কন্ট্রাক্টেড ফর্ম হলে কোন কোন অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে এম। যদি এম এর সাথে আমরা নটকে কন্ট্রাক্ট করি তাহলে আমরা যেটা হয়ে যাবে এইন্ট অথবা আরন্ট। বিষয়টা মাথায় রেখো, এটা কিন্তু অ্যামাউন্ট হবে না, এটা হবে এইন্ট, AIN অ্যাপোস্ট্রফি কমা টি, এইন্ট অথবা আরন্ট। তারপর আছে আর এর যদি আমরা কন্ট্যাক্ট করি নোটের সাথে তাহলে আমরা আরেন্ট হয়ে যাবে। এটা কিন্তু আবার শুধু মনে রাখবে আরেন্টই হবে, এইন্ট হবে না। এরপরে আছে উইলের সঙ্গে যদি আমরা নটকে কন্ট্যাক্ট করি তাহলে হয়ে যাবে ওন্ট। লক্ষ্য করো ভার্বটা ছিল উইল, নট কন্ট্যাক্ট করে কী হয়ে গেল, ওন্ট হয়ে গেল, তার মানে চেঞ্জ হয়ে গেছে। এরপর আছে শ্যালের সাথে যদি নট কন্ট্যাক্ট হয়ে গেলে সেটা হয়ে যাবে শান্ট। আচ্ছা, এরপরে লক্ষ্য করো ক্যান আছে, যদি এই ক্যানের সাথে নট কন্ট্রাক্ট হয় তাহলে সেটা হয়ে যাবে কান্ট। এখানে আসলে তো নিয়ম অনুযায়ী কী হওয়ার কথা ছিল যে ক্যানের পরে নটের কন্ট্রাক্ট হলে পরে ডাবল এন হওয়ার কথা ছিল, কিন্তু না, মনে রাখবে এখানে একটা এন হবে শুধুমাত্র। সো এখন আমরা আগের সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভের জন্য প্র্যাকটিস করি। লক্ষ্য করো আগের সেন্টেন্স ছিল দ্য স্টুডেন্টস আর লার্নিং ইংলিশ। সো এটা ইন্টারোগেটিভ বলে কী হয়ে যাচ্ছে, আরন্ট দ্য স্টুডেন্টস লার্নিং ইংলিশ। তারপরে কি বলছিলাম, দ্য ম্যান হ্যাজ অলরেডি ল্যান্ডেড অন দ্য মুন। এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বলে কী হয়ে যাচ্ছে, হ্যাজন্ট ম্যান অলরেডি ল্যান্ডেড অন দ্য মুন। এরপরে কি আছে, এরপরে ছিল ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য হেল্পলেস। এই সেন্টেন্সটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কী হবে, ওই ইজের সঙ্গে নট যোগ করবো, ইজন্ট ইট আওয়ার ডিউটি টু হেল্প দ্য হেল্পলেস। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আরও কয়েকটা সেন্টেন্স লিখে দিচ্ছি, এই সেন্টেন্সগুলো তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা। যেমন কী দেওয়া আছে, উই উইল সেটেল দ্য ডিসপিউট ভেরি সুন। তারপরে কি আছে, দ্য গার্ল ক্যান সুইম ভেরি ওয়েল। এই সেন্টেন্সগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো, ট্রাই ইউর সেলফ। ইফ ইউ ফেস প্রবলেম then write something in your comment box, then we will read the comment box and we will try to solve your problem. Then number 3, আমাদের স্ট্রাকচার নাম্বার 3 তে আমরা দেখি, এতক্ষণ আমরা আলোচনা করলাম রুল 1 এবং 2-তে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকা যাবে না, কিন্তু এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকে, অর্থাৎ যদি নট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা এটাকে কীভাবে ইন্টারোগেটিভ করব। তাহলে এখানে কী লেখা আছে, লেখা আছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস পরবর্তী অংশ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট থাকে তাহলে ইন্টারোগেটিভ করলে সেই নটটাকে তুলে দিতে হবে, আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নট না থাকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে নট বসাতে হবে। এই বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। সো আমরা এর উপর ভিত্তি করিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করে দিতে পারি কিনা। আই এম নট লিস্ট হাংরি নাও।
এই সেন্টেন্সে বুঝতেই পারছো তোমরা যে নট আছে। দেন দ্য বয় ডাজ নট ওয়েস্ট টাইম ইন ভেইন, তার মানে নট আছে। উই হ্যাভ নট সিন দ্য তাজমহল ইয়েট, এখানে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ এবং নট আছে। যখন আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করব তখন আমরা এইভাবে ইন্টারোগেটিভ করব। তাহলে এম আই লিস্ট হাংরি নাও, অর্থাৎ নটটাকে তুলে দিতে হবে, অক্সিলিয়ারি ভার্বটা বাক্যের শুরুতে যাবে। এম আই লিস্ট হাংরি নাও, প্রশ্নবোধক চিহ্ন। দেন ডাজ দ্য বয় ওয়েস্ট টাইম ইন ভেইন, প্রশ্নবোধক চিহ্ন। দেন হ্যাভ উই সিন দ্য তাজমহল ইয়েট। তো তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা কয়েকটা সেন্টেন্স তোমার দেবো বাসায় প্র্যাকটিস করার জন্য, নিজেরা প্র্যাকটিস করো, দেখো সেন্টেন্সগুলো পারো কিনা। দে উইল নট অ্যাডমিট চিলড্রেন আন্ডার 10। তারপরে কী দেওয়া আছে, উই শ্যাল নট কোয়ারেল অ্যামং আওয়ার সেলফস। তোমরা এই সেন্টেন্সগুলো নিজেরা ট্রাই ইউর সেলফ, নিজেরা চেষ্টা করে দেখো যে আমরা ক্লাস করে কতটুকু শিখতে পারলাম, আমরা নিজেরা করতে পারি কিনা। এরপরে আমাদের রুল 4, 4 নাম্বার রুল। 4 নাম্বার রুলে আমরা দেখব যে সেন্টেন্সের মাঝখানে এগুলো থাকলে, তো এগুলো বলতে কিছু ওয়ার্ড আছে, এগুলো থাকলে কি হয় এই বিষয়গুলো আমরা সামনে একটু লক্ষ্য করি। দেখো, যদি সেন্টেন্সের মাঝখানে নেভার থাকে তাহলে আমরা সেই নেভারের স্থলে আমরা লিখব এভার। যদি সেন্টেন্সের মাঝখানে নাথিং থাকে তাহলে সেই নাথিংয়ের স্থলে আমরা লিখব এনিথিং। যদি সেন্টেন্সের মাঝখানে নান বা নো ওয়ান থাকে আমরা সেই জায়গায় নান বা নো ওয়ানের স্থলে আমরা এনি ওয়ান লিখব। এরপর যদি নো বডি থাকে কোনো সেন্টেন্সের মাঝখানে তাহলে আমরা নো বডির স্থলে আমরা এনিবডি লিখব। যদি শুধু নো থাকে তাহলে নো এর স্থলে আমরা এনি লিখব। তো এখন আমরা এতক্ষণ তো আমরা জাস্ট দেখাইলাম যে এই শব্দগুলো থাকলে এই শব্দগুলো হবে, কিন্তু আমরা টোটাল স্ট্রাকচার দেয় নাই। এখন আমরা টোটাল স্ট্রাকচারটা দেখে নিই। এটা হচ্ছে টোটাল স্ট্রাকচার, অর্থাৎ প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর যেখানে সেই নেভার, নাথিং, না, নো ওয়ান বা নান, নোবডি, নো এগুলো থাকলে পরিবর্তন করিয়ে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেই ওয়ার্ডগুলো বসাবে, অর্থাৎ এভার, এনিথিং, এনি ওয়ান, এনিবডি, এনি, এই শব্দগুলো বসবে এবং বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন মিতু সেড নাথিং, লক্ষ্য করো এই সেন্টেন্সে কী আছে, নাথিং আছে। এরপরে দেখো তামান্না নিডস নো মানি নাও। এরপরে কি আছে, বিশাল হ্যাজ নান টু লুক আফটার হিম। এরপর আছে কি, উই উইল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস। এরপরে কি আছে, আই ফাউন্ড নো বডি ইন দ্য ক্লাসরুম। এরপরে কি আছে, আই বিলিভ নান ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে আরেকটা সেন্টেন্স আছে, আনিশা গেভ মি নো মানি। আমরা এখন এই সেন্টেন্সগুলোকে উপরের স্ট্রাকচার ফলো করে আমরা ইন্টারোগেটিভ করব। এই সেন্টেন্সগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমরা এরপরে স্ট্রাকচার নাম্বার 5-এ গেলাম। 5-এ লক্ষ্য করো, যদি নান বা নোবডি অথবা নো ওয়ান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে। এর আগে কথা ছিল যে নান, নো ওয়ান, নোবডি যদি কোনো সেন্টেন্সের মাঝখানে বা শেষে থাকে, কিন্তু এখানে কথা হচ্ছে যদি এগুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমরা এই নিচের নিয়মে ইন্টারোগেটিভ করব, অর্থাৎ নান, নো ওয়ান অথবা নোবডি এর পরিবর্তে আমরা হো লিখব এবং নান, নো ওয়ান, নোবডি এর পরবর্তী অংশ হুবহু যা আছে তাই লিখব, কোনো পরিবর্তন করতে হবে না। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের শেষে যে আমরা উই উইল পুট কোয়েশ্চেন মার্ক। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। নোবডি বিলিভস এ লায়ার। আর একটা সেন্টেন্স দেখো, নান রেসপেক্টস এ ডিসঅনেস্ট ম্যান। আরেকটা সেন্টেন্স দেখো, নোবডি ইজ কমপ্লিটলি হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড। এই সেন্টেন্সগুলোকে তাহলে আমরা যখন ইন্টারোগেটিভ করব তাহলে বুঝতেই পারছো ইন্টারোগেটিভ কীভাবে হবে। আবার ভালো করে দেখো, ইন্টারোগেটিভ করলে হবে নোবডি এর পরিবর্তে আমরা হো লিখব, এরপরে যা আছে হু তাই লিখব। তাহলে লিখতে হবে হো বিলিভস এ লায়ার কোয়েশ্চেন মার্ক। দেন হো রেসপেক্টস এ ডিসঅনেস্ট ম্যান কোয়েশ্চেন মার্ক। হো ইজ
কমপ্লিটলি হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড কোয়েশ্চেন মার্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের স্ট্রাকচার নাম্বার 6। 6-এ আমরা কি দেখি? 6-এ এভরিওয়ান অথবা এভরিবডি, এনিওয়ান, এনিবডি, অল, এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করব এইভাবে। কীভাবে করব? প্রথমে লিখব এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, অল, এগুলোর পরিবর্তে আমরা সাবজেক্ট লিখব। সাবজেক্ট কী লিখব? হো লিখব। এবং এরপরে অক্সিলিয়ারি ভার্ব এবং এরপরে নট বসাবো এবং তারপর মেইন ভার্ব এবং বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দেব। উদাহরণ হিসেবে আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি তোমাদের। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। আমরা যদি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে যাই তাহলে আমরা কী করব? প্রথমে এভরিবডির পরিবর্তে হো লিখব, তারপরে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু না থাকলে ওই সেন্টেন্সে ডু, ডাজ অথবা ডিড অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আনতে হয়। তো এই সেন্টেন্সে উইশেস থাকার জন্য আমরা ডাজ আনবো। তাহলে হো ডাজ নট উইশ টু বি হ্যাপি, প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, এভরিওয়ান ড্রিমস অফ এ ব্রিলিয়ান্ট রেজাল্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো এভরিওয়ান। এভরিওয়ানের পরিবর্তে আমরা হো লিখব, তারপরে একই অবস্থা অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে ডাজ নট হবে, যেহেতু ড্রিমস আছে ডাজ নট। এরপরে ড্রিম অফ এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, প্রশ্নবোধক চিহ্ন। এরপরে কি আছে? এনিবডি ক্যান সলভ দ্য প্রবলেম ইজিলি। তাহলে আমরা এনিবডির পরিবর্তে হো লিখব, তাহলে হো, তারপরে ক্যান, এরপরে নট লিখব, নট সলভ দ্য প্রবলেম ইজিলি। যেহেতু এই বাক্যে অক্সিলিয়ারি ভার্ব আছেন ক্যান, সেজন্য আমাদের বাইরে থেকে অক্সিলিয়ারি ভার্ব আনার দরকার নাই। আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের স্ট্রাকচার নাম্বার 7। স্ট্রাকচার নাম্বার 7-এ আমরা দেখি এভরি প্লাস নাউন কোনো সেন্টেন্স সাবজেক্ট যদি থাকে। এত মধ্যে ছিল এভরি ওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, কিন্তু এখানে এভরি এরপরে একটা নাউন থাকবে সাবজেক্ট হিসেবে। সেক্ষেত্রে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন আমরা এইভাবে ইন্টারোগেটিভ করব। অর্থাৎ প্রথমে এভরি এর পরিবর্তে লিখব ইজ দেয়ার এনি। বিশেষ ইম্পর্ট্যান্ট যে এভরি এর পরিবর্তে কী বসবে? ইজ দেয়ার এনি। তারপরে আমরা যে নাউনটা আছে এভরি এর পরে সেই নাউনটা ইজ দেয়ার এনি এর পরে বসাবো। এরপরে বাট বসাবো এবং এভরি প্লাস নাউনের পরবর্তী যা আছে হুবহু সেই অংশটুকু লিখে প্রশ্নবোধক চিহ্ন দেবো। উদাহরণ হিসেবে দেখো, এভরি মাদার লাভস আর চাইল্ড। আমরা এই সেন্টেন্সে এভরি এর পরিবর্তে লিখলাম ইজ দেয়ার এনি, এরপরে নাউনটা লিখলাম মাদার, এরপরে বাট, এরপরে বাকি যা আছে তাই লাভস আর চাইল্ড, প্রশ্নবোধক চিহ্ন। একটা সেন্টেন্স লক্ষ্য, এভরি প্যারেন্টস অ্যাডভাইজেস দেয়ার চিলড্রেন। এই সেন্টেন্সে এভরি এর পরিবর্তে আমরা লিখব ইজ দেয়ার এনি, তারপরে নাউনটা লিখব প্যারেন্টস, তারপরে লিখব বাট, তারপরে হুবহু যা আছে তাই অ্যাডভাইজেস দেয়ার চিলড্রেন, প্রশ্নবোধক চিহ্ন। এরপর একটা সেন্টেন্স লক্ষ্য করো, এভরি রোজ হ্যাজ এ থর্ন। তাহলে আমরা এভরি এর পরিবর্তে লিখব ইজ দেয়ার এনি, তারপরে নাউন রোজ, তারপরে বাট, তারপরে হ্যাজ এ থর্ন, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের স্ট্রাকচার নাম্বার হলো 8। 8 নম্বর স্ট্রাকচার আমরা দেখি ইট ইজ নট ম্যাটার যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা ইট ইজ নট ম্যাটার এর পরিবর্তে ইন্টারোগেটিভ করতে আমরা লিখব হোয়াট দো। কী লিখব? হোয়াট দো লিখব এবং ইট ইজ নট ম্যাটার এর পরবর্তী অংশ হুবহু যা আছে তাই লিখে প্রশ্নবোধক চিহ্ন দেবো। যেমন উদাহরণ হিসেবে দেখো, ইট ইজ নট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম। আমরা এই সেন্টেন্সটাকে যখন ইন্টারোগেটিভ করবো তাহলে আমাদের লিখতে হবে হোয়াট দো ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, প্রশ্নবোধক চিহ্ন। এরপর একটা সেন্টেন্স লক্ষ্য করো, ইট ইজ নট ম্যাটার ইফ ইউ ডু নট অ্যাটেন্ড দ্য ফাংশন। তাহলে আমরা এই সেন্টেন্সটা যখন ইন্টারোগেটিভ করব তাহলে আমরা লিখব হোয়াট দো ইট ইজ নট ম্যাটারের পরিবর্তে এরপরে ইফ ইউ ডু নট অ্যাটেন্ড দ্য ফাংশন, প্রশ্নবোধক চিহ্ন। এরপর একটা সেন্টেন্স লক্ষ্য করো, ইট ইজ নট ম্যাটার ইফ শি মিসেস দ্য ক্লাস। এই সেন্টেন্সটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে আমাদের কী লিখতে হবে? ইট ইজ নট ম্যাটারের পরিবর্তে হোয়াট দো, তারপর ইফ শি মিসেস দ্য ক্লাস, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা কিছু এক্সারসাইজ দেবো তোমাদের হোমওয়ার্ক হিসেবে। বাসায় এই সেন্টেন্সগুলো লিখে নাও, এই সেন্টেন্সগুলো তোমরা প্র্যাকটিস করবা এবং যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবা অন কমেন্ট বক্সে। আমরা তোমাদের কমেন্টগুলো পড়বো এবং নেক্সট ক্লাসে তোমাদের আজকের ক্লাসের যে প্রবলেমগুলো থাকবে এগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করার চেষ্টা করব। আর একটা বিষয় হলো যে তোমাদের দৈনিক এই বিষয়গুলো
যথেষ্ট গুরুত্বের সাথে ক্লাস করতে হবে, যাতে প্রত্যেকটা ক্লাস তোমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারো এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারো। তাহলে আমাদের এই অনলাইন ক্লাসের যে টার্গেট, সেই টার্গেট ফিল আপ হবে। তোমরা সেন্টেন্সগুলো দ্রুত তুলে নাও। তো আশা করি তোমরা সেন্টেন্সগুলো তুলে নিছো এবং এখানে যতগুলো সেন্টেন্স দেওয়া হয়েছে প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে। তোমরা আইডেন্টিফাই করবে যে কোন সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে পড়ছে এবং সেই স্ট্রাকচার অনুযায়ী তোমরা সলভ করার চেষ্টা করবে। আর নেক্সট ক্লাসে আমরা আবার তোমাদের সঙ্গে দেখা করব খুব ইমিডিয়েটলি নতুন কোনো আইটেম নিয়ে। তো আশা করি তোমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবে। আর অবশ্যই তোমরা ঘরেই থাকবে, বাড়ির বাইরে অযথা ঘোরাফেরা না করে বাসায় থাকবে এবং অবশ্যই নিরাপদ থাকবে। সো সি ইউ এগেইন ভেরি সুন, টিল দেন আল্লাহ হাফেজ।